তোমাদের পাশেই আছি হৃদয়ের কাছাকাছি। জীবনের পথ সোজা নয়, আশা নিয়ে নিত্য বাঁচি। শিক্ষা ছড়িয়ে পড়ুক ভেদাভেদ শূন্য করে, এ বেলা নাই বা জুটুক ও বেলা জুটতে পারে। বিপ্লব আসছে দেখো নারী তুমি পিছিয়ে জানি, জ্বলে ওঠো নিজের আলোয়, মুছে দাও দুঃখ গ্লানি। এভাবে আর থেকো না হাহাকার জড়িয়ে বুকে, আমি হাত বাড়িয়ে আছি সাড়া দাও আমার ডাকে। আমি হাত বাড়িয়ে আছি সাড়া দাও আমার ডাকে। আর তুমি অন্তরাকে ওই হামিদার কাছ থেকে একটু দূরে দূরে রেখো, ও যেন ওর কথায় কান না দেয়। বাকিটা আমি দেখছি। আমরাও তো তাই চাই। বাচ্চাগুলো এখানে থাকলে আমাদের চেয়ে বেশি খুশি আর কে হবে বলো? আর বাচ্চাগুলো তো যেতে চায় না। ওরা বলে যে এই বাড়িটা বেশ ভালো, অনেক খোলামেলা, খেলার জন্য সঙ্গী সাথীও পায়। ওরা তো একেবারেই যেতে চায় না। কি হয়েছে? বল, মনের কথাটা বলে ফেললে মনটা হালকা হয়ে যায়। বলতো কি হয়েছে? আমার যে সন্তান আসছে, সে কার ভরসা আসছে বলতে পার? কেন এভাবে বলছিস কেন? তুই, তোর স্বামী আছে, শ্বশুর বাড়ির লোকেরা আছে, আমরা সবাই আছি। কিসের স্বামী আর কিসের শ্বশুর? যে শ্বশুর বাড়িতে বউকে শুধু টাকা রোজগারের মাধ্যম ছাড়া আর কিছু নেই, তাদের ভরসা। কি কথা বলছিস তুই? ফুলকি তোকে ভালোবাসে না বল? আর যে সন্তান আসছে সে তো তারও সন্তান রে। সত্যি যদি তার হতো তাহলে আমাকে পোয়াতি অবস্থায় এতদিন বাপের বাড়িতে ফেলে রাখতো। দেখা করা তো দূরের কথা, একটা চিঠি পর্যন্ত পাঠাতো। তার আবার কিসের দায়? দেখ অন্তরা, ফুল মেয়ে একটু ভীতু, সরল প্রকৃতির, কিন্তু ওর মনটা ভীষণ ভালো। ভীতু আর সরলতা দিয়ে সংসার হয় না চাচি। যে স্বামী তার স্ত্রীর মর্যাদা দিতে পারে না, সে আবার কেমন স্বামী? দিনের পর দিন যে অপমান আমাকে শ্বশুর বাড়ি থেকে সহ্য করতে হয়েছে তা আমি বলে বোঝাতে পারি। কখনো তার জন্য কোনো প্রতিবাদ সে করে? তোমাদেরই তো জানো। তাহলে তুমি বলো। দেখ অন্তরা, মানুষ না কারো আশায় বাঁচে, কারো ভরসায় বাঁচে। তাই এত তাড়াতাড়ি ভরসাকে সব ঠিক হয়ে যাবে। ধৈর্য ধর। যা ঘরে গিয়ে শুয়ে পড়।
থাম থাম, এত কথা তোকে কে বললো? ওই যে যখন আমরা বাসবনে খেলছিলাম তখন কিছু লোক ওখানে আলোচনা করছিল, সেখান থেকেই তো শুনলাম। বলো না বলো আব্বা, বলো না। শোন তাহলে, মনোযোগ দিয়ে শুন। এই যে পাহাড় পর্বত নদী নালা সবুজ ক্ষেত, এই যে স্বপ্নের মতো দেশটা, সুন্দর দেশটা, এই দেশটাই কিন্তু আমাদের। এখানে আমরা হিন্দু মুসলিম সবাই মিলেমিশে ছিলাম, অনেক আনন্দ নিয়েছিলাম। একদিন হলো কি, 7 সাগর 13 নদীর ওপার থেকে কিছু সাদা চামড়ার লোক এই দেশে সওদাগর সেজে, আমরা তাদের থাকতে দিলাম, আমরা তাদের ব্যবসা করতে দিলাম, কিন্তু ওরা তো সওদাগর নয়, আমরা সেটা বুঝতে পারিনি। ওরা ধীরে ধীরে আমাদের মধ্যে একটা ঝগড়া লাগে, আর আমাদের দেশের কিছু লোভী মানুষ এই একটু টাকা পয়সা একটু ক্ষমতার লোক এগুলো পেয়ে ওরা ওদের দলে চলে যায়। আর তাদের সাহায্য নিয়ে আস্তে আস্তে পুরো দেশটা ওরা দখল করে নেয়। সেই জন্যই তো বিপ্লবীরা কত কষ্ট সহ্য করে, কত অত্যাচার সহ্য করে এখন ওদের বিরুদ্ধে যুদ্ধ করছে, লড়াই করছে, যাতে আমরা আমাদের দেশটাকে আবার ফিরে পাই। তাহলে এখন কি হবে? আমাদের দেশকে আমরা কোনোদিনও ফিরে পাবো না। হ্যাঁ, শিগগিরই ফিরে পাবো। আর সেই জন্যই তো বিপ্লবীরা লড়াই করছে। আর একটা কথা মনে রাখবি, এই যে আমাদের দেশটা, এখানে কিন্তু হিন্দু মুসলিম সবার সমান অধিকার, আমরা সবাই ভাই ভাই। আমরা যদি এখনো মিলেমিশে সবাই এক হয়ে থাকি, ওরা কিন্তু আমাদের সাথে পারবে না। আর সেই জন্যই আমাদের মধ্যে থেকে কিছু লোভী মানুষকে ওরা ক্ষমতার লোভ দেখিয়ে, কিছু জমির লোভ দেখিয়ে ওদের দলে টেনে নিয়ে আমাদের মাথার উপর বসে রাজত্ব করছে, আর আমাদেরকে কৃতদাস বানিয়ে দেবে। আচ্ছা জেঠা, আল্লাহ বড় না ভগবান বড়? শোন শোন, আল্লাহ এবং ভগবান একই জন, কেউ বড়ও নয় ছোটও নয়। আমরা আমাদের বিশ্বাস থেকে সৃষ্টিকর্তাকে এক এক নামে ডাকি। আর একটা কথা মনে রাখবি, এই যে আমাদের দেশটা, এই দেশে রাজা বলে কেউ নেই, এখানে আমরা সবাই রাজা, আমরা সবাই রাজা, আমরা সবাই রাজা আমাদের এই রাজার রাজত্বে, নইলে মোরা রাজার সনে মিলব কি শর্তে, আমরা সবাই রাজা। ধর আমার সঙ্গে গানটা ধর। আমরা সবাই রাজা আমাদের এই রাজার রাজত্বে, নইলে মোরা রাজার সনে মিলব কি শর্তে, আমরা সবাই রাজা, আমরা সবাই রাজা আমাদের এই রাজার রাজত্বে, নইলে মোরা রাজার সনে মিলব কি শর্তে, আমরা সবাই রাজা। অন্তরাকে দেখছি না, খাবার জন্য ওকে ডাকা হয়নি? আমি ডেকে আনবো? না না, ওকে আগেই খাইয়ে দিয়েছে। পোয়াতি মানুষ তো, তাই ওর বাবা বলেছে বেশি বেলা করে না খেতে। সেই তো, একদম ঠিক কাজ করেছেন। এই সময় মতো খাওয়া দাওয়া করবে, তাই তো এখন কত সাবধান থাকতে হবে। হ্যাঁ, প্রথম সন্তান তো, তাই একটু বেশি চোখে চোখে রাখতে হয়। হ্যাঁ, বাপের বাড়িতে এত সুখ, কিন্তু অন্তরা তো সারা জীবন এর বাড়িতে থাকবে না। শ্বশুর বাড়ির স্বামী যে কেমন লোক, এটা তো কারো অজানা নয়। বাপের বাড়ির এত সুখ শৈলী হয়, এই জন্য লোকে বলে ভালো করে দেখে শুনে বুঝে তারপর মেয়ে বিয়ে দিতে হয়। তুমি থামো তো হামিদা, আগে নিজের স্বামী সংসার নিয়ে ভালো করে ভাবো। যা, আমি আবার কি বললাম? আমি তো অন্তরার ভালোর জন্যই বললাম। তাছাড়া ভাবি হিসেবে অন্তরার প্রতি আমার একটা দায়িত্ব আছে না? ও তো ঠিকই বলেছে এরা, ওকে চুপ করে কি লাভ? আমার মেয়ের কপাল পোড়া বলে কেউ কি কিছু করতে পারবে না? এটা ভালো মন্দ বলার সময় নয় বুবু। তুমি সারাটা দিন হাড় ভাঙা খাটুনি করে দুটো মুখে দিতে বসেছো মাত্র।
এখনই ওকে এসব কথা বলতে হবে? হ্যাঁ, ও তো খুব শহরে থাকে বলে বড়াই করে বেড়ায়, আর এইটুকু সহবত তার নেই যে কোন সময় কোন কথাটা বলতে হবে এটা সে জানে না। আপনারা আমাকে সবসময় ভুলই বুঝে এসেছেন চাচি। আমি তো কথাটা এমনি এমনি বলিনি। সেই যে কবে অন্তরা এই বাড়িতে এলো তারপর থেকে এই বাড়িতে ওর বর একবারও এসেছে? ফুলমিয়া মৃদু প্রকৃতির মানুষ, এটা সবাই জানে। এখন যদি ফুলমিয়ার বাড়ি থেকে ফুলমিয়াকে আবার নতুন করে বিয়ে দেয় তাহলে তাহলে আমাদের মেয়েটার কি অবস্থা হবে সেটা একবার ভেবে দেখেছেন? আর এই ঘটনা যদি সত্যি সত্যি একবার ঘটে যায় তাহলে কিন্তু সর্বনাশের শেষ থাকবে না। সে যা হবার আমাদের অন্তরারই তো হবে, সেটা আমরাই বুঝবো। আচ্ছা হামিদা, তুমি কি কোনোদিন চিন্তা করে দেখেছো যে আমাদের সুলেমান, সে তো দেখতে সাহেবজাদার মতো সুন্দর, সে যে তোমাকে গায়ে ফেলে রেখে শহরে কোনো হুড়পড়ির পাল্লায় পড়েনি, সেটা কি তুমি জানো? হ্যাঁ, সত্যি সত্যি যদি ঘটনাটা ঘটে যায় না তাহলে এখানেও কিন্তু সর্বনাশের শেষ থাকবে না, বলে দিলাম। বাবু একদম ডাকবে না। আচ্ছা তুমি সারাটা দিন এত খেটে দুটো ভাত মুখে দিতে বসেছো। দেখো বাবু, এটা আল্লাহর দান। ওর মতো একটা অসভ্যমের জন্য তুমি একদম এটা নষ্ট করবে না। খাও তো খাও, যেমন কর্ম তেমন তার ফল। কাঁদে তো কাঁদুক, কাঁদুক না, কেঁদে কেটে তারপর যদি কিছুটা শুধরায়। সে তুই বুঝবি না রে হীরা, দুজনই যে আমার আপন। কাকে ফেলে কাকে রাখবো? আল্লাহ যে আমাকে আর কত খারাপ দিন দেখাবেন আমি জানি না। আমি আর সইতে পারছি না হীরা। কেঁদো না তো বাবু, কেঁদো না। শহরে একজন মস্ত বড় গাছপালার ডাক্তার আছে, যাতে ফলন ভালো হয় আর পোকামাকড় না লাগে, তার জন্য তিনি আমাদের অনেকগুলো ভালো ওষুধ দিয়েছেন। খুব নরম মনের মানুষ উনি। আমাদের পয়সা দেবার ক্ষমতা নেই জেনেও উনি আমাদের সব ওষুধ দিয়ে সাহায্য করেছেন। কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, ভিখারি খায় মাখন আর রাজা মরে। না 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 না, মল্লিক মশাই কিছুতেই মেনে নিতে পারছি না। ওই নষ্টা মেয়ে ছেলের এত বড় সাহস! আপনাকে বলে কিনা আমার পাঠশালায় কে আসবে কে যাবে সে কইতে তো আমি আপনাকে দেব না। কর্তা, আপনি আমাকে হুকুম দিন, আমি ভেঙে চুরে সব চুরমার করে দিয়ে আসবো। আরে পুষ্পের পাঠশালার বাড়ি ঘরে আগুন লাগিয়ে সব ভস্ম করে দিয়ে আসবো। বল পুষ্প দিদি বারে। আরে সবসময় মাথা গরম করে কাজ করতে হয় না রে বোকা। খালি গায়ে গতরেই বেড়েছিস, মস্তিষ্ক একদম পারেনি। মাঝে মধ্যে মাথা ঠান্ডা করে কাজ করতে হয়। কিন্তু এত কিছুর পরেও আপনার মাথা গরম হচ্ছে না মল্লিক মশাই? খুবই গরম হচ্ছে। পুষ্পের অপমানের চেয়েও আমি ভাবছি ওরা তো সাহস হলো কোত্থেকে। ওই দুই কবিরাজ ওকে কি এমন ওষুধ খাওয়ানো? একজন স্বামীহীনা মহিলা বাঘ হয়ে গেল। নিশ্চয়ই ওদের মাথার উপর শঙ্করদেবের হাত আছে। তাই যা করতে হবে ঠান্ডা মাথায় করতে হবে। মানে হচ্ছে এখন আমি যদি পাঠশালাটা চালিয়ে দেই তাহলে সবাই বুঝে ফেলবে কাজটা আমি করেছি। আমি ওদের এমন ভাবে শেষ করব যাতে সাপও মরে, লাঠিও না ভাঙে। কিন্তু ওই পুষ্পর সঙ্গে সঙ্গে মোহর আলী আর ওই সোমনাথ বত্তিকে কিন্তু একটু জব্দ করতে হবে মল্লিক মশাই। আমি হচ্ছি জাত অজগর, যখন শিকার করি
ফোঁসও করি না, ফনাও তুলি না, সব সময় তাকে আবার গিলে ফেলি। তোমরা কোনো চিন্তা করো না, ওই মোহর আলী আর সোমনাথ কেউ বাঁচবে না। তোমরা খালি আমি যা বলি সেভাবেই কাজ করো। বুঝতে পারিসনি তাই তো? এই জন্যই বলি যে চরক সংহিতাটা ভালো করে পড়। অনেক কিছু জানতো না। পুরাকালে মুনি ঋষিরা পাহাড় পর্বত জঙ্গল ঘুরে ঘুরে লতা পাতা শেকড় বাকড় এগুলো সংগ্রহ করে আনতেন, আর সেগুলো দিয়েই তৈরি হতো জীবন দানকারী ওষুধ। এটাই হচ্ছে সবচেয়ে পুরনো আবিষ্কার, আদি চিকিৎসা পদ্ধতি। কথা হুজুর এমন দেখো কারেন্ট। আমান, তুই ঘরে যা, তোর আম্মাকে বলবি এই সময় আমার এখানে যেন কেউ না আসে। আচ্ছা। কি ব্যাপার, তোমরা সবাই আমার কাছে এত রাতে? এবার একটা বিহিত চাই হুজুর। ওই সুমন্দির পর মেজে মল্লিক একটা শয়তান। কি হলো আবার নতুন করে? হুজুর, মানুষ হিসেবে উনি ভীষণ খারাপ। আমি বলছিলাম না কথা, ওদেরকে খুব তাড়াতাড়ি টাইট দিতে হইব। ওরা কি ভালো মানুষ যে ভালো কথা পথে আসবো? তুই চুপ কর, মাথা ঠান্ডা কর। তোর কথা শুনলে দুনিয়া সবার সাথে ঝগড়া করতে হবে, এসে কবিরাজি ছেড়ে আমি এই সমস্ত করি আর কি না। শোনো, শঙ্করবাবুর সঙ্গে আমার কথা হচ্ছে, উনি কয়েকটা দিন সময় চেয়েছে। তোমরা কয়েকটা দিন একটু ধৈর্য ধরো, হ্যাঁ, একটু অপেক্ষা করো। হুজুর, আমরা তো ওর সামনে শুধু পা ধরতেই বাকি রাখি নাই, আর সব করছি হুজুর। আর বলেছি আপনিই আমাদের মা বাপ, আর আমরা তো আপনাকে মানি। একদম ঠিক করছো। ঘুণাক্ষরে ওকে বুঝতে দেবে না যে তোমরা আমাকে ভালোবাসো। ও যেটা বলে সেটা মেনে নেওয়ার ভান করো। তাই তো করছি হুজুর, দাঁতে দাঁত চেপে ওর তালে তাল মেলাচ্ছি। আর আজকে তোমার সঙ্গে ছিল ওই তর্করত্ন, কেষ্ট, ভুজঙ্গ সব কটাই ছিল। কি আনন্দ পায় মানুষের পিছনে লেগে কে জানে। হ্যাঁ, এটাই তো ওদের চরিত্র। ওরা অন্যকে কষ্ট দিয়ে আনন্দ পায়। আর শোনো, তোমরা এভাবে দল বেঁধে রাত করে আমার এখানে এসো না। দিনকাল তো বেশি ভালো না। গ্রামে চৌকিদার আছে, এসে ফাঁড়িতে খবর দেবে, গ্রামে পুলিশ আসবে, তখন একটা হাঙ্গামা হবে। আর তোমরা আমাকে কথা দাও, আইন শৃঙ্খলা কখনো নিজের হাতে তুলে নেবে না। এই মোহর আলী বেঁচে থাকতে গ্রামে কোনো হিংসা হানাহানি এগুলো আমি করতে দেবো না। ও মল্লিক মশাই গেল কোথায়? ও মল্লিক মশাই, দেখো দেখি কি একটা খবর নিয়ে এলুন। ও মল্লিক মশাই, একবার বাইরে আসুন। এত সরের মতো চালাচ্ছ কেন? আপনি আমার অন্নদাতা, ওই ষাঁড় গরু গাধা যাই বলুন সবটাকেই সাড়া দেবো। কিন্তু যে সংবাদ আমি নিয়ে এসেছি সেটা শোনা মাত্র আপনি যে বিশ্ব ব্রহ্মাণ্ড সব এক করে ফেলবেন এ আমি বলে রাখছি। হ্যাঁ, আসল কথাটা কি সেটা না বলে উল্টা পাল্টা খালি বকে যাচ্ছ। আসল কথা কি সেটা বলো। কর্তা, সে এক ভীষণ ঘটনা ঘটে গেছে। ওই যে চাষাদের আপনি বললেন ওই খাজনা দিতে না পারলে ঘর বাড়ি উচ্ছেদ করবেন, তখন কি সুন্দর আপনাকে তেল মেখে মেখে বললো, কর্তা আপনি আমাদের মা বাপ, আপনি আমাদের সব, আপনি ছাড়া আমাদের কে আছে? আর সেই হারামির বাচ্চাগুলো কি করেছে? আজ সন্ধ্যাবেলায় দেখি ওই মোহরের বাড়িতে বসে ছলা পরামর্শ করছে। কি বললে? মোহর আলীর বাড়িতে গেছে? এত বড় স্পর্ধা! শুধু কি তাই, হ্যাঁ, আপনাকে যাচ্ছে তাই বলে অপমান করলো। এগুলো শোনার আগে ভগবান তুমি আমার কান দুটো কালা করে দিলে না কেন? কৃষ্ণ কৃষ্ণ হরে হরে তর্ক রত্ন খেয়ে দে মরে।
টাকা কান্দা বন্ধ করো। এত বড় সাহস ওই চাষাগুলোর, আমার জমিতে বাস করে, আমার খেয়ে, আমার পরে আমাকেই অপমান। এটা হতে পারে না। আমি বলি কি কর্তা, এরা হচ্ছে গিয়ে ওই চোর কাটার জাত, কোনো কাজে আসে না, মাঠে ঘাটে জন্মায়, হাঁটতে গেলে কাপড়ে জড়ায়, তারপর ওই সারাক্ষণ কুটকুট কুটকুট। তাই বলছিলাম একবারে শেষ করে দিই। তুমি একদম ঠিক বলেছ। পুরো মাঠ পরিষ্কার, না থাকবে চোর কাটা আর না করবে কুটকুট। কি হয়েছে? এভাবে ঘর অন্ধকার করে বসে আছো কেন? কি হয়েছে বলবে তো? শরীর খারাপ? শরীর খারাপ হতে দোষ কি বলো? এই বাড়িতে তো আমার দানা পানিও জোটে না। সে কি গো ভাবি, তুমি এখনো কিছু খাওনি? আজকে তো আমি তাড়াতাড়ি খেয়ে নিয়ে ঘুমিয়ে পড়েছিলাম, তাই কিছুই জানি। কি হয়েছে আমাকে বলো। আসুক তোমার দাদা, এই বাড়িতে আর এক মুহূর্ত না। যতই সমস্যা থাকুক, যতই অসুবিধা হোক, একা থাকতে, মরে গেলেও এখানে আর কখনো আসবো না। আরে বাবা, কি হয়েছে সেটা তো আগে বলবে। তোমার ভালোর জন্য আমি বলতে গেলাম যে এবার একবার স্কুল মেরে এই বাড়িতে আসা উচিত। আর যেহেতু তোমার শ্বশুর বাড়ির লোকজন ভালো না, তাই বাচ্চা হবার পর তোমাকে ওখানে না। এই কথাটা আমি যেই না বললাম, অমনি হিরা চাচি আমাকে যা না তা বলে অপমান করল। মুখের খাবারটা পর্যন্ত তুলতে দিল না। ও এই কথা। বাড়ি থেকে কোনো খবর এসেছে? না না, সেরকম কিছু না। তাহলে এরকম মন মরা হয়ে বসে আছে কেন? জানেন সুলতান ভাই, আমি যখনই আপনাকে দেখি না খুব হিংসে হয়। আমি ভাবি আপনি যেরকম সাহসী, আমি কেন সেরকম হতে পারি না। আমার যদি একটু সাহস থাকতো তবে অনেক আগেই অন্তরাকে বাড়িতে নিয়ে যেতে পারতাম। তোমাদের পাশেই আছি, হৃদয়ের কাছাকাছি, জীবনের পথ সোজা নয়, আশা নিয়ে নিত্য বাঁচি। তোমাদের পাশেই আছি, হৃদয়ের কাছাকাছি, জীবনের পথ সোজা নয়, আশা নিয়ে নিত্য বাঁচি।